একজন স্কুল স্টুডেন্টকে বিয়ে করতে হবে জানলে আমি কখনো এই বিয়ে করতাম না। আমাকে এখনই বাড়িতে দিয়ে আসবেন, না হয় আমি আপনাকে এখন ঘুমাতে দিব না। আমি চিৎকার করে কান্না করব, আমার ভীষণ কান্না পাচ্ছে। শ্যাট আপ। বাজে বকা বন্ধ না করলে তোমাকে আমি এই ঘর থেকে বের করে দিব। আপনার ঘরে থাকতে চাইছে কে? বের করে না দিয়ে আমাকে বাড়িতে দিয়ে আসুন, আমি মায়ের কাছে যাব। এই তুমি কি বাচ্চা যে বাসরাতে মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করছো? আর যদি বাড়িতেই যাবে তাহলে আমাকে বিয়ে করেছো কেন? কারণ আপনি আমাকে অনেক চকলেট দিবেন, আইসক্রিম দিবেন, আর অনেক অনেক আদর করবেন, কিন্তু কিছুই দেন নাই। এখন তো আমি থাকবো না, কিছুতেই থাকবো না। বাড়ি যাব, বাড়ি যাব। কি ঝামেলায় পড়লাম আমি? বাবা মা আমাকে এ কোন প্যারায় ফেলে দিল? নিজের মাথা চেপে ধরে রাগ সামলাচ্ছে তুর্য। ফুলে সাজানো বিছানায় বসে ভয়ে কাঁদছে সারা। সারার কান্নায় তুর্য বিরক্ত হয়ে আবারও ধমকে ওঠে, কিন্তু সারার কান্নার শব্দ কমার বদলে বেড়ে যায়। এমন সময় ওদের ঘরের দরজায় টোকা পড়ে। বাহির থেকে তহমিনা বেগমের গলা ভেসে আসে। তুর্য দরজা খুলে দেয়। তুর্য বাবা, কি হয়েছে? তোদের ঘর থেকে এত কান্নার শব্দ আসছে কেন? একটা পিচ্চি বউকে বউ বানালে ঘর থেকে তো কান্নার শব্দই আসবে মা। কি ব্যাপার সারা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। আপনার ছেলে আমাকে ধমকাচ্ছে, আমার সাথে রাগ করছে। এই মেয়ে, তুই মিথ্যা বলছো কেন? আচ্ছা বেয়াদব তো। তুর্য, তুই এমন করছিস কেন? ছোট মেয়েটার উপর এমন রাগ দেখানোর মানেটা কি? মা, তোমাকে বলতেও আমার কষ্ট হচ্ছে। এই মেয়েটা এখন এটা বলে কাঁদছে যে ও নাকি বাড়ি যেতে চায় ওর মায়ের কাছে। তোমরা আমার সাথে এমনটা কেন করেছো মা? শেষে কিনা একটা পিচ্চি মেয়েকে আমার বউ বানিয়েছো। আমি ঠিক বুঝতে পারছি তুই এই ব্যাপার নিয়ে ওর সাথে ঝগড়া করছিস। আমি লাস্টবার বলছি, সারার যেন এখানে কোনো সমস্যা না হয়। সারা, তুমি থাকো, তুর্য তোমাকে আর বকবে না। আন্টি, আমার খুব ক্ষুধা লেগেছে। দেখছো কতটা নির্লজ্জ? জাস্ট নিজেই দেখো। এখানে নির্লজ্জের কি আছে? ঠিকই তো বলেছে মেয়েটা। এত সব কাজের চাপে আমি ওর খাবারের খেয়াল নিতেই ভুলে গেছি। সারা, বর্ষ, আমি তোমার খাবার পাঠিয়ে দিচ্ছি। তুর্য, তোমার উচিত সারার প্রপার খেয়াল রাখা। তাহমিনা বেগম চলে গেলেন। তুর্য রাগ নিয়ে ঘরের একপাশে রাখা চেয়ার টেনে বসে পড়ল। সারা মুখ ভার করে আছে, লাল বেনারসি শাড়ি গায়ে জড়ানো, মুখে মেকআপ সহ লাল লিপস্টিক, চোখের পানির সাথে লেপটে যাওয়া কালো কাজলে সারার চেহারা অদ্ভুত লাগছে। তুর্য বিরক্তি চাহনি ছুড়ল। তুমি এসে থেকে ফ্রেশ হওনি? এইভাবে সাজ পোশাকে এখনো কিভাবে বসে আছো? আমাকে কেউ অনুমতি দেয়নি ফ্রেশ হওয়ার। মা বারবার করে বলে দিয়েছেন এ বাড়ি থেকে অনুমতি না দিলে সাজ পোশাক ছাড়া যাবে না। অদ্ভুত। সব যদি মায়ের কথা মতোই করো তাহলে মা নিশ্চয়ই জানিয়ে দিয়েছেন কিভাবে এই বাড়িতে থাকবে, কেমন ব্যবহার করবে। হ্যাঁ, বলে দিয়েছে সবার সাথে ভদ্রভাবে কথা বলতে হবে এবং বড়রা যা বলবে সেইভাবে চলতে হবে। কোন ক্লাসে পড়ো? 9 ফাইনাল এক্সাম শেষ, রেজাল্ট ভালো আসলে 10-এ উঠবো। হোয়াট? তুমি জানো আমার বয়স কত? না, আমি কিছুই জানার সুযোগ পাইনি। এই বিয়েটা কেন করেছো? টাকার জন্য? এসব কি বলছেন? টাকার জন্য কেন বিয়ে করব? না হলে কেন করেছো? তোমার মতো থার্ড ক্লাস মেয়েদের চেনা আছে। বিয়ে করেছো অর্থ লোভে, তাই তো হাজবেন্ড কি করে না করে জানার প্রয়োজন পড়ে না। সেই মুহূর্তে খাবারের প্লেট হাতে তহমিনা বেগম এগিয়ে এলেন। পাশের টেবিলে রাখতে রাখতে বলে উঠলেন। তুর্য, আমি তোমাকে এমন শিক্ষায় বড় করিনি যে তুমি মানুষকে ছোট করে কথা বলবে। আর সারা এখন তোমার ঘরের বউ। সারার ভালো খারাপ দেখার বিষয় এখন তোমার দায়িত্বের মাঝে পড়ে। সরি মা, আমি আসলে ওভাবে বলিনি। তুমি ভুল বুঝছো আমাকে। এই মেয়েটা আমার সম্পর্কে কিছুই জানে না। তুমি কিভাবে এই মেয়েদের পরিবারে আমার বিয়ে ঠিক করেছো? তোমার কোনো প্রশ্নের উত্তরের সময় নেই। সারা, এসে খেয়ে নাও, তারপর চেঞ্জ করে নিও। তোমার সব লাগেজ এ ঘরেই রেখেছি। ধন্যবাদ আন্টি, আমি আগে তাহলে ফ্রেশ হয়ে আসি। আমার খুব অস্বস্তি হচ্ছে এসব পড়ে থাকতে। আচ্ছা, আমি তাহলে গেলাম। তুর্য, ওর সাথে আর ঝগড়া করো না। আমি কিন্তু রাতে আর কোনো ঝামেলা চাই না। আমি সব সময় ঝগড়া করি নাকি? ঝগড়া করছে এই মেয়েটা। তাহমিনা বেগম চলে গেলেন। সারা অনুমতি পেয়ে যেন হাত ছেড়ে উঠে গেল ওয়াশরুমে।
মুহূর্তেই শাড়ি গহনা খুলে ফেলে একেবারে গোসল দিয়ে ফেললো। পর মুহূর্তে তার মনে পড়লো এখানে তো তার মা নেই প্রতিদিনের মতো ওয়াশরুমে কাপড় পৌঁছে দিতে। অন্যদিকে তুর্য ঘরের দরজা লক করে বিছানার এক পাশে গা এলিয়ে দিল। স্মার্টফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠলো একটা মেয়ের হাস্যোজ্জ্বল চেহারা। তুর্য এক ধ্যানে সেই হাসিতেই চেয়ে থাকে অনেকটা সময়, ধ্যান ফেরে ওয়াশরুম থেকে আসা অদ্ভুত শব্দে। সারা, এই নাম তো মা বলে গেলেন। হ্যাঁ, সারাই হবে, কিন্তু এভাবে আওয়াজ করছে কেন ওয়াশরুমের দরজায়? মেয়েটা কি পাগল? এই সারা, কি হলো? এত শব্দ করছো কেন? আপনাকে ডাকার চেষ্টাই করছি। ভেতর থেকে আওয়াজ আসতেই তুর্য ফোন পকেটে পুরে উঠে পড়লো। বিরক্ত নিয়ে বলে উঠলো, কি সমস্যা? মুখে ডাক দিতে পারছো না? কি বলবে বলো? আপনি একটু ঘরের বাইরে যান, আমি বের হব। এখন বাইরে গেলে সবাই কি বলবে? আমি ঘরে থাকলে তোমার বের হতে সমস্যা কোথায়? তুমি কিন্তু এবার আমাকে রাগাচ্ছ। দেখো, আমি বাইরে যেতে পারবো না। নিজে 2 মিনিটে বের হও। সারা বিপাকে পড়লো। বের হওয়ার কথা শুনেই লজ্জায় চোখ গোল গোল করে নিল। কিন্তু তুর্যের রাগে গলার স্বর শুনে মৃদু ভয় পেয়েছে। ভেজা ব্লাউজ পেটিকোট ছেড়ে খুলে রাখা শুকনো শাড়িটা কোনোভাবে পেঁচিয়ে নিজেকে ঢেকে বের হলো। হাঁটতে যেয়ে শাড়িতে বেঁধে পড়ে যাচ্ছিল। তুর্য দুহাতে আগলে ধরে ফেলে। সারার শরীর কেঁপে ওঠে, ভয়ে চোখ খুঁচিয়ে বন্ধ করে নেয়। তুর্য একবার সারার দিকে নজর রেখে স্থির হয়ে যায়। দুধ সাদা সুন্দর গোল মুখটা ভারী মেকআপের আড়ালে লুকিয়েছিল। গোলাপি বর্ণের তীর তীর কাঁপতে থাকা ঠোঁট আর লম্বা চোখের পাপড়িতে সারাকে একটা পিচ্চি পুতুলি মনে হলো তুর্যের কাছে। সে কয়েক মুহূর্ত নজর ফেলতেই ভুলে গেল। আ- আমি ইচ্ছে করে আপনার গায়ের উপর পড়িনি, মাফ করবেন আমায়। সরি, সরি বলতে হবে না। তুমি পড়ে যাচ্ছিলে দেখেই ধরেছি। ও, থ্যাঙ্কস। তুর্য সারাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। পেঁচানো শাড়ি দেখে মুচকি হাসে। সারা অবাক হয় তুর্যের মুখে প্রথমবার হাসি দেখে। লোকটা দেখি হাসতেও পারে। আমি তো ভেবেছি শুধু রাগটাই করতে জানে, কিন্তু হাসছে কেন সে আমাকে দেখে? এই জন্য আমাকে বাইরে যেতে বলেছো? আচ্ছা, বেলকনিতে যাচ্ছি, চেঞ্জ করে নাও। তুর্য ব্যালকনিতে এসে দাঁড়ায়। পকেটের ফোনটা ভাইব্রেট করে ওঠে। তুর্য না চাইতেও ফোনটা রিসিভ করে। ওপাশে কারো কান্নার স্বর। তুর্যের মনটা কেমন করে ওঠে। তুর্য, কেমন আছো? শুনেছি আজ বিয়ে করেছো। এত রাতে কল দিয়েছিস এই প্রশ্ন করার জন্য? তুমি তো ফোনটা রিসিভ করেছো। আচ্ছা, আমার কি অন্য প্রশ্ন করা উচিত ছিল? যেমন, তুমি কি বউয়ের কোলে মাথা রেখে ঘুমোছো? সব শুনেছিস যখন ফোন দিয়েছিস কেন? আমাকে কেন ভালোবাসলে না তুর্য? কেন আমার ভালোবাসাকে বারবার রিজেক্ট করেছো? কিসের কমতি ছিল আমার মধ্যে? তুই ভালো করে জানিস মেহের, তোর সাথে আমার এমন সম্পর্ক কখনো সম্ভব ছিল না। তুমি ভুল বলছো। ছিল। তুমি চাইলেই সব সম্ভব ছিল, কিন্তু তুমি চাওনি। তুমি ইচ্ছে করে আমাকে এত কষ্ট দিয়েছো তুর্য। ফুপিরা ভালো আছে? তোমার বউ কি আমার থেকেও সুন্দরী? তুই এসেই না হয় দেখে যাস। তুর্য, আমার খুব কষ্ট হচ্ছে। তুমি কি কখনো একটু মন থেকে চাওনি আমাকে? কেন আমাকে একটু ভালোবাসোনি তুর্য? তোর ফোন আমি লাস্টবার রিসিভ করেছি এটা জানাতে। আমি সত্যিই তোকে কখনো ভালোবাসিনি। তোর ভালোবাসার এই পাগলামি বন্ধ কর। আমি চাই না সারা কখনো এসব জানুক। ও অনেক ছোট কষ্ট পাবে। এই ম্যাটার এখানেই ক্লোজড। সারা? ওই মেয়ের নাম বুঝি সারা? একদিনে এতই ভালোবাসো যে ওই মেয়েকে, যে ওর কষ্ট তোমার চোখে পড়বে? আর আমি এতটা বছর তোমার জন্য কষ্ট পাচ্ছি, তা তোমার কখনো চোখে পড়লো না তুর্য? শোনেন, আপনি কি ফোনে ব্যস্ত? আমার হয়ে গেছে, আপনি আসতে পারেন। পিছনে সারার উপস্থিতিতে তুর্য কান থেকে ফোনটা নামিয়ে কল কেটে দেয়। অন্য পাশে মেহের নিজের অন্ধকার ঘরে ডুকরে কেঁদে ওঠে। তুর্যের লাল হয়ে আসা চোখ লুকাতে নজর মেলায় না সারার চোখে। ধীর কণ্ঠ শোনায়, তুমি খেয়ে নাও, আমি আসছি। সারা চুপচাপ এসে খাবার খেতে বসে। অন্যদের মতো সারার আছে ছোট একটা পরিবার, মা বাবা আর সারার দুটো ছোট ভাই সহ ওদের পরিবার।
স্কুলে পড়া সারার দিনও যাচ্ছিল প্রতিবারের মতো। ডিসেম্বরের ছুটি কাটাতে তার ছোট আন্টির বাসায় বেড়াতে এসে সারা জানে না কেন হঠাৎ আজ সকালে তার মা বাবা ভাই সহ সবাই এসে হাজির হয়েছিল তার আন্টির বাসায়। প্রথমে তো সারা সবাইকে দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরক্ষণেই তার মায়ের কথায় মুখ ভার হয়ে আসে। ছোট ঘরটায় সারার পাশে বসে সাহিনা বেগম। আম্মা, বিয়ে তো সবাই একদিন করা লাগে। তুমি দেখছো না, তোমার একটা বান্ধবী লতা, তারও বিয়ে হয়ে গেছে। কিন্তু মা, তুমি বলেছিলে আমাকে এত ছোট থাকতে বিয়ে দেবে না, আমাকে পড়াবে, ডাক্তার বানাবে। স্বপ্ন তো সবার থাকে আম্মা, কিন্তু মাঝে মধ্যে কিছু দায় এসে যায়। তুমি এত চিন্তা করো না। জামাই খুব ভালো ছেলে, তোমাকে অনেক দূর পড়াবে, সাথে তোমার পছন্দের চকলেট আইসক্রিম এনে দিবে। আমাদের মতোই বাড়িতে তুমি আদরে আদরে থাকবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা, আর এটা ছোট মোটো কেউ ছাড়া থাকতে পারবো না। তুমি তো তোমার ছোট আংটির বাসায় এসেছো, 15 দিন হয়ে গেছে। ও বাড়িতেও থাকতে পারবা, আর মন চাইলে আমাদের কাছে চলে আসবা। কিছুদিন থাকবা, আবার যাবা। তবুও আর কথা নয়, তোমার বাবাকে তো চেনো, অনেক রাগী মানুষ। তিনি বিয়েতে রাজি হয়ে যাও। সারাকে আরো কিছু সময় বোঝালেন সাহিনা বেগম। সারা বোঝে না, বিয়েতে রাজি হওয়া মানে তার জীবন অন্যের নামে লিখে দেওয়া। তারপর সন্ধ্যায় তার ছোট আন্টির বাসাতেই চলে আসে তুর্য। তুর্যর সাথে তার পরিবার ঘরোয়া আয়োজনে বিয়ে করে তুর্যের বাড়িতে এসেছে সারা। তুর্য সময় নিয়ে রুমে আসে। সারা তখন এক মনে খাবার শেষ করছে চেয়ারে বসে। হালকা কালারের একটা সালোয়ার কামিজ পরে আছে সারা। ভেজা চুলগুলো থেকে চুইয়ে পানি পড়ছে। ছেড়ে দেওয়া লম্বা চুলগুলো ফ্লোর ছুঁই ছুঁই। তুর্য নজর ঘুরিয়ে বিছানায় বসে। আপনি খেয়েছেন? এখানে অনেক খাবার দিয়ে গেছেন আন্টি, খাবেন কিছুটা? না, তুমি খাও, আর চুলগুলো ড্রাই করে নাও। পরে অসুস্থ হলে সেই আমার দায় নিতে হবে। আমি এগুলোকে ম্যানেজ করতে পারি না, সব সময় আম্মুই করে দেয়। এখানে তোমার আম্মু নাই, নিজের কাজ নিজেকেই করতে হবে। আপনি করে দেবেন? তোমার আমাকে সার্ভেন্ট মনে হচ্ছে নাকি? নিজের কাজ নিজে পারলে করো, না হলে নাই। আমি কোথায় ঘুমাবো? বিছানায় তো আপনি বসে আছেন। উফ, এখন কি এটাও বলে দিতে হবে? দেখো, এখন তুমি বিবাহিত, আই মিন আমরা বেড শেয়ার করে ঘুমাতে পারি। আপনার পাশে ঘুমাবো? কখনো না। আপনি যদি রাতে আমাকে ফেলে দেন? ঠিক বলেছো, এজন্য তোমার উচিত এভাবে পুরোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেওয়া, কারণ আমি তো ঘুমাচ্ছি। সকাল সকাল তুর্যদের বাড়ির ড্রয়িং রুমটায় চিৎকার চেঁচামেচি শুরু হয়েছে। তুর্যের ঘুম ছুটে যায়। বুকের উপর ভারী কিছু অনুভব হচ্ছে। তুর্য চোখ মেলে দেখতে পায় সারা এক পা তুলে দিয়ে দিব্যি ঘুমাচ্ছে মেয়েটা। সারাকে ধীরে সরিয়ে তুর্য উঠে পড়ে। সারার ঘুম ভাঙে না। তহমিনা, তোমার একটা মাত্র ছেলেকে এইভাবে লুকিয়ে বিয়ে করাতে পারলে? আমি ওদের একটা মাত্র ফুপু, আমাকেও তো জানাতে পারতে। আপা, আপনি এত চিৎকার করছেন কেন? ছেলে বড় হয়েছে, বিয়ে করিয়েছি। যখন অনুষ্ঠান করব তখন আপনাদের সবাইকে জানানো হতো। অনুষ্ঠান? তুমি আমাকে বাহিরের লোক মনে করো তহমিনা? এটা আমার বাবার বাড়ি, আমি এ বাড়ির মেয়ে। তুমি আমাকে বাহিরের লোক বললে? আমার ভাই কোথায়? আমার ভাইকে একটু বলি, আজকাল এ বাড়িতে আমার কদর কোথায়? আপনার ভাই রুমে ঘুমাচ্ছেন, আপনি তার কাছে বরং যান। আমি নাস্তা তৈরি করব, লেট হচ্ছে, ছেলেটা উঠে পড়বে। তহমিনা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। তোমার জন্য আমার ভাই পর হয়ে গেছে এখন। তুমি এ বাড়িতে আসার পর থেকে আমাদের ভাই বোনের মধ্যে সম্পর্ক খারাপ করেছো। আপা, আপনার যা বলার আপনার ভাইকেই না হয় বলুন। তাহমিনা বেগম চলে গেলেন কিচেনে। তাজরিন বেগম চোখে পানি এনে ভাইয়ের শিয়রে বসলেন। শব্দ করে কান্না শুরু করলেন। আনোয়ার সাহেবের ঘুম ছুটেছে আগেই, তবুও চোখ বন্ধ করেছিলেন। বোন আর বউয়ের ক্যাচালে তিনি পড়তে চান না, কিন্তু বোন তার কাছে কান্না করছে দেখে চোখ মেললেন। কেমন আছো আপা? ভালো আর থাকতে দিয়েছিস? আমি বাড়িতে আসতে না আসতেই তোর বউ আমাকে অপমান করলো, আর তুই ঘুমাচ্ছিস? জানো তো তহমিনের মাথায় একটু সমস্যা আছে। ওর কথায় কিছু মনে করো না। তোমার নতুন বউয়ের সাথে দেখা হয়েছে? নতুন বউ? ভাই, তুই ছেলে বিয়ে করালি, একটাবার আমাকে জানালি না? তোমাকে জানালে কি আর ছেলের বিয়ে করাতে পারতাম আপা?
এখন চুপ করে আছিস কেন? তোকে তো আগেই বলেছি সূর্যের সাথে আমাদের মেহেরের বিয়ে দেব। তোকে কতবার বলে রেখেছি, তুই সেই সব কিভাবে ভুলে যেতে পারিস? ওই মেয়ে আনলে আমার সংসারটাই ভেঙে দিত। মানে আপা, তুর্য তো নিজের পছন্দ করেছে, নিজের এক ছাত্রীকে পছন্দ করে এসে ওর মায়ের কাছে জানিয়েছে। তখন আর কি করতাম বলো? ছেলে বড় হয়েছে, কথা না শুনলে আবার কি করে বসে। তুর্যকে তুই চেনো? সূর্য পছন্দ করেছে? সূর্য তো আমাকেও বলেনি ওর নিজের পছন্দ আছে। বারবার যখন মেহেরের কথা বলেছি সূর্য চুপ ছিল। আমি তো জানি ওরা দুজন দুজনকে পছন্দ করে। তুমি ভুল জানো আপা, এখনকার ছেলে মেয়ে দুদিন পর পর পছন্দ পাল্টায়। তাই তো এবার যখন শুনেছি ও নিজের পছন্দ করেছে, তাই আর দেরি করিনি, কাউকে বলার সুযোগও পাইনি। তবে চিন্তা করো না, সামনের মাসে বড় করে অ্যারেঞ্জমেন্ট করে সবাইকে দাওয়াত দিব। একটা মাত্র ছেলে। আমি কখনোই সূর্যের সাথে অন্য মেয়েকে সংসার করতে দেব না। সূর্যের বউ হবে আমার মেয়ে মেহের। আপা চলো, নতুন বৌমার সাথে দেখা করে একটু দোয়া করে দিবা। তুমি আমাদের বংশের বড় মেয়ে, তোমার দোয়া সবার উপরে। আচ্ছা, আমিও দেখতে চাই সূর্যের সেই সাতটি বউকে। সারা ঘুমে বিভোর। তাহমিনা বিপদ সংকেত বুঝতে পেরে দ্রুতই সারার রুমে আসে। তুর্য তত সময় ওয়াশরুমে। তাহমিনা বেগম এসে সারাকে ডাক দিলেন। বৌমা, ও বৌমা, আরে ঘুম থেকে এখন ওঠো, বেলা গড়িয়েছে, শুনছো? শোন ছোট মোটো, আর যদি কানের কাছে ফোন চালাস না, উঠে দিব এক চর। ফোন নিয়ে দূর হও ছোটু। আরে কিসের ফোন? এই মেয়ে কি বলছো? ওঠো, তোমার ফুপু শাশুড়ি এসেছে বাড়িতে, বুঝতে পারছো? তুই কিন্তু এখন আমার হাতে চটকনা খাবি। তোর বাংলা সিরিয়াল নিয়ে এইখান থেকে যা, ঘুমাতে দে। সারাকে প্রতিদিন তার দুই ছোট ভাই বিরক্ত করে ঘুম ভাঙায়। কখনো ফোনে কিছু চালিয়ে কানের কাছে রাখে, কখনো বা ভিন্ন সুরে ডাকে। সারা আজও মনে করেছে তার ভাইয়েরা তাকে বিরক্ত করছে। সে না উঠে পাশ ফিরে ঘুম পাড়ে। তুর্য আসে। মা, এইভাবে কাজ হবে না। দেখো, আমি 1 মিনিটে কেমন তোমার বৌমাকে তুলে দেই। দেখছিস মেয়েটা ঘুম থেকে কিসব বলছে? ওদিকে তোর ফুপু এসেছে, নিশ্চয় এখন উল্টোপাল্টা কিছু হবে। তুমি যাও, আমি তুলে দিচ্ছি তোমার আদরের বৌমাকে। তুর্য বাঁকা হাসে। তাহমিনা বেগম ব্যতিব্যস্ত ঘর থেকে আবার কিচেনে গেলেন। তুর্য মগ ভর্তি পানি সারার মাথায় কল কল করে ঢেলে দেয়। হুড়মুড়িয়ে চিৎকার দিয়ে ওঠে সারা। এই কে কে? চোখ মেলে দেখো কে। সারা পিছন ফিরে দেখতে পায় তুর্যকে। এক মুহূর্ত থমকে যায়, ভুলে যায় তার নিজের অবস্থান। মাত্র স্নান সেরে বের হওয়া তুর্যকে দেখে সারা হা করে থাকে। হঠাৎ মাথা ছুঁয়ে পানি মুখে নামতেই হুঁশ ফেরে। আপনি আপনি এই সকালে আমার মাথায় পানি ঢালছেন কেন? কি সমস্যা আপনার? তাহলে কি করব? সেই কখন থেকে তোমাকে আম্মু ডেকে যাচ্ছে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। আমার কাছে অন্য অপশন ছিল না। ডাকছেন কেন? আমি তো কোনো অন্যায় করিনি, শুধু ঘুমাচ্ছি। উঠে ফ্রেশ হয়ে নাও, বাড়িতে মেহমান আসছে তোমাকে দেখতে। আমি কি চিড়িয়াখানায় বন্দি কোনো পাখি যে আমাকে দেখতে মেহমান আসবে? অনেক চটপট কথা বলছো দেখছি। গতদিন তো মনে হয়েছে তুমি কথাই বলতে পারো না। আমি বোবা না। তুর্য সারার রাগ দেখে বোকা বনে যায়। সে ভেবেছিল খুব ভীতু বোকাচোকা পিচ্চি মেয়েটা বেশি কথা বলে না, কিন্তু সকালের তেজি মোডে সারাকে দেখে সে অবাকই হয়। সারা মুখটা বেজার করে উঠে ওয়াশরুমে চলে যায়। তুর্য ড্রেস পরে বাহিরে আসে। তত সময় তার ফুপুর সাথে দেখা হয়। কিরে তুর্য, তোকে যখন বলেছি কোনো মেয়ে পছন্দ থাকলে জানাস, তখন তো বলিস না কিছু। এখন সোজা বিয়ে করে বউ ঘরে তুলেছিস। ফুপি ভালো আছেন? আমাদের ভালো থাকা আর না থাকাতেই তোদের কিছু বাধে না রে। বিয়েটা করে আসছিস, একটা মাত্র ফুপুকেও জানাস নাই। অ্যাকচুয়ালি ওর বয়স কম, এই জন্য ব্যাপারটা তেমন কেউ জানে না। একজন কলেজ শিক্ষক হয়েও নাবালক মেয়ে বিয়ে করছস? শিক্ষাটা কি তোর মায়ে দিছে? ফুপির মাকে কেন টানছেন? বিয়েটা সবার মতামতেই হয়েছে। হ, তোর মায়ের কথা তো আবার কিছু বলা যাবে না। তার শ্বশুর বাড়ি থেকে কি কি দিয়েছে? আমি তোর জন্য গাড়ি সিলেক্ট করে রাখছিলাম, কিন্তু তোর পছন্দ একটা নাবালক মেয়ে জানতাম না। ফুপি চলেন, নাস্তা করবেন। সকালে কিছু খেয়েছেন? নতুন বৌমাকে দেখি আগেই
তারপর নাস্তা করব। বই কৌ লুকাই রাখছিস? রুমে আছে, আপনি যান, আমি আসছি। তুর্য পাশ কাটিয়ে ডাইনিং এর দিকে চলে যায়। তাজরিন বেগম পা আগালেন তুর্যের ঘরের দিকে। তাহমিনা বেগম নিজের স্বামীর প্রতি চোখ রাঙাচ্ছেন। সারা ফ্রেশ হয়ে চুলগুলো হাত দিয়ে বাঁধার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই পারছে না। তাজরিন বেগম ঢুকতে ঢুকতে কথা ছোটালেন। চুলটাও দেখছি বাঁধা শেখনি এখনো, অথচ অন্যের হাতের ছেলেকে নিজের আঁচলে বাঁধাটা শিখে গেছো। সারা পিছন ফেরে। সারার লম্বা চুল আর সুন্দর আকর্ষণীয় মুখ দেখে তাজরিন বেগমের হিংসে হয়। সারা ভয় পেয়ে চুপসে যায়। তাহমিনা বেগমকে আসতে দেখে একটু ভরসা পায়। বৌমা, উনি তোমার ফুপু শাশুড়ি। এত তাড়ায় বিয়েটা হলো যে সবার সাথে তোমার সাক্ষাতের ব্যবস্থা করতে পারিনি। আসসালামু আলাইকুম ফুপু। ওয়ালাইকুম আসসালাম। এখনো মেয়েদের এই এক সমস্যা আজকাল, মুখে একটু সালাম ঠুকে দিলেই হয়, বড়দের পায়ে হাত দিয়ে দোয়া নিতে হয় তা জানে না। আমার মেয়েকে দেখছো তহমিনা? এখনো তোমার বাড়িতে এলে তোমাকে কত সম্মান করে। আপা, আপনার মেয়ের তো বয়স হয়েছে, সব শিখে ফেলছে কিভাবে কার মন পটাতে হয়, কিন্তু আমার বৌমা এখনো ছোট, এজন্য শিখতে পারেনি। চিন্তা করবেন না, আমি শিখিয়ে পড়িয়ে নেব। কি বলো তুমি তহমিনা? আমার মেয়ের আর বয়স বেশি কোথায়? তোমার কি মাথায় সমস্যা হয়েছে? দেখো না সবে মাস্টার্স দিচ্ছে। ও তো ছোটবেলা থেকে বুদ্ধিমতী। এমন বুদ্ধিমতী মেয়ে ছাড়া সংসার সামলানো বুঝবে কেউ? আন্টি সরি, আমার জন্য আপনাকে কথা শুনতে হচ্ছে। ফুপু, আমি আপনার পায়ে হাত দিয়ে দোয়া চাচ্ছি, দোয়া করবেন। সারা তাজরিনের পায়ে ঝুঁকে। তাজরিন উত্তর করে না। সারা সোজা হয়ে সরে আসে। তাজরিন এসে বিছানায় বসে, চারদিকে চোখ বুলিয়ে নেয়। ভ্রু কুঁচকে সারাকে পা থেকে মাথার চুল পর্যন্ত দেখে নেয়। সারা এমন নজরে মুষড়ে পড়ে। তাহমিনা চোখ ইশারায় আশ্বস্ত করে। অন্যদিকে সাহিনা বেগম নিজের ছোট বোনের বাসায় বোনকে সকালের চা নাস্তা সার্ভ করায় সাহায্য করছেন। ডাইনিং এ সবাই একসাথে খেতে বসেছেন। সারার আম্মু, ও বাড়ি থেকে কল পেয়েছো? না, এখনো তো মেয়েটা একবারও ফোন দিল না। তাছাড়া সকালে ঘুম থেকে উঠতে চায় না। ওখানে গিয়ে যে কি করছে না করছে কিছুই বুঝতে পারছি না। ভাই সাহেবকে একবার ফোন দিয়ে দেখবে? না না, আবার কি ভাববে? মেয়েও বাড়িতে দিয়েছি সবে কয়েক ঘন্টা। এত ফোন দিলে যদি বিরক্ত হয়, আজকের দিন অপেক্ষা করি। সারার দুই ভাই সারার জন্য মন। সবাই বলছে যে আমি শুনছি তো। আরস, তোর জবের কি খবর? শুনছি জবটা ছেড়ে দিবি, প্রবলেমটা কোথায়? আমার ভালো লাগছে না। সেই 9টা থেকে 6টা অফিস আর সারাদিন কাজের প্রেশার, বাসায় এসেও শান্তি নাই। তাই ভেবেছি এটা ছেড়ে দিব। তোর দ্বারা চাকরি হবে না দোস্ত, তুই ব্যবসা শুরু কর। ঠিক বলেছিস। আরও সেই পর্যন্ত কতগুলো জব ছেড়েছে তার ঠিক নেই। তুই দোস্ত বিজনেসে ইনভেস্টমেন্টের জন্য আমাদের তুজ্জোকে হায়ার করতে পারিস। ওর ভাই টাকা আছে, তোরা দুজন সাথে মিলে কিছু কর। আমি আমার জব নিয়ে বেশ আছি, নো প্যারা। এই জন্য বলেছি ভালো করে পড়াশোনাটা কর। সেটা করিস নাই, টেনে টুনে অনার্স কমপ্লিট করেই ব্যাস। তুই ডাক্তার সাহেব চুপ কর তো, এত পড়ালেখা আমার মাথায় ঢুকতো না। আমি তো ভাই স্কুল জব নিয়ে বেশ আছি। আচ্ছা, চিন্তা করিস না, জব এখানে বোরিং লাগলে নতুন পেয়ে যাবি। কিন্তু এটাও মনে রাখা উচিত, তোর বাবার এখন বয়স হয়েছে। আঙ্কেলের উপর এখন তোদের এত টাকার প্রেশার দেওয়া ঠিক নয়। বাবা নিজেও বলে দিয়েছে এরপর থেকে আমার এই সংসারে হাল ধরতে হবে। পাপা রিটায়ার্ড করবেন। সারা চুপচাপ বসে ওদের কথা শুনছে। আড্ডা চলল অনেক সময়। সবাই লাঞ্চ করে বিদায় নিল। তুর্য নিজের ঘরে আসতেই তাহমিনা বেগম এগিয়ে এলেন। তুর্য, তুমি সারাকে নিয়ে আজ বেড়াতে যাবে, দুদিন থেকে না হয় চলে আসবে। মা, আমার কাজ আছে, সামনের দিন থেকে ক্লাসও আছে। তোমার না ছুটি চলছে 7 দিনের? ক্যান্সেল করে দিব। সামনে নতুন বছরের কাজ, চাপ বেশি থাকবে অফিসে। তুমি বাড়াবাড়ি করছো। মেয়েটাকে আমি কথা দিয়েছি, ওর বাপের বাড়িতে নিয়ে যাবা, ব্যাস। আমি আর কথা শুনতে চাই না। মা, এমন জোর জবরদস্তি করে সম্পর্ক চলে না। তাহমিনা বেগম তুর্যের কথা আর শুনলেন না, বেরিয়ে গেলেন। সারা ঘরে প্রবেশ করতেই তুর্য রেগে সারাকে টান দিয়ে দেয়ালে আটকে ধরতেই সারা ভয়ে চোখ খিচে বন্ধ করে নেয়।
শুধুমাত্র তোমার জন্য আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। কিসের এত লোভ তোমার? টাকা লাগলে আমাকে বলে দিতে, আমি তোমাকে টাকা দিতাম। বিয়ে কেন করেছো? হ্যাঁ, আপনি রেগে যাচ্ছেন কেন? আমাকে ছেড়ে দিন। আমার কি ভুল? তোমারই ভুল। তুমি আমাকে বিয়ে করে ভুল করেছো। আমার বন্ধুদের সামনে এমন পেট বের করে শাড়ি পরে কি দেখাতে গেছিলে? হ্যাঁ, তোমার পেট অনেক সুন্দর, তোমার শরীর অনেক আকর্ষণীয়, এটা দেখাতে গেছিলে। তুর্যের ধমকে সারা ভয়ে আর কথা বলে না। তুর্য রাগ সংবরণ করতে চায়, কিন্তু সারার কাজে সে আরো রেগে যায়। সারা ভয়ে কাঁদছে, তুর্য তাকে ছেড়ে দেয়। আর একটাও কান্নার শব্দ শুনতে চাই না। সময় 10 মিনিট, তৈরি হয়ে নাও, বেরোবো। তুর্য ঘর থেকে বেরিয়ে যায়। সারা কিছু সময় কান্না করে, সময়ের কথা মনে করে 10 মিনিট। সারা ছোটে দ্রুত তৈরি হয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তাহমিনা বেগম এগিয়ে আসে। এ কি মা, তোমার চোখ লাল কেন? কেঁদেছো? তুর্য আবার কিছু বলেছে? সেই মুহূর্তে তুর্য ঢুকছে দেখে সারা ভয়ে মাথা নাড়িয়ে না বোঝায়। তুর্য তৈরি হয়ে আসে। সারা তত সময় তাহমিনা বেগমের পাশেই বসেছিল। তুর্য এসে তার মাকে ডাক দেয়। আম্মু, বাবা রুমে নাকি? হ্যাঁ, বসে বই পড়ছে দেখ। আমরা তাহলে বেরোচ্ছি, বাবাকে বলে আসছি। অনুমতি নিয়ে সারাকে নিয়ে বের হয়। গাড়িতে বসে আছে সারা, একেবারেই নীরব। লাল কালারের মধ্যে একটা সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না দিয়ে বসা মেয়েটা, মুখটা কালো হয়ে আছে কান্নায়। তুষে খারাপ লাগে, কিন্তু মুখে বলতে পারে না। আমি ছোট, কিন্তু এতটুকু বুঝতে পারছি আপনি আমাকে পছন্দ করেন না। আমি আজ বাড়িতে গেলে আর আসবো না। শোনো, নতুন কোনো নাটক করবা না, তাহলে থাপড়ে গাল লাল করে দিব। বিয়েটাকে তোমার পুতুল খেলা মনে হচ্ছে যে এখন করলা, একটু পর সব ভেঙে দিবা। তাছাড়া কম বেশি অনেকে জেনে গেছে, তাই এটা পসিবল নয়। তোমার আমার সঙ্গেই ফিরতে হবে। কেন ফিরবো? আপনি তো আমাকে পছন্দই করেন না। বক বক না করে চুপ করে থাকো। সারা মন খারাপ করে বসে থাকে। গাড়ি তখন মেইন রোড ক্রস করে সরু নিরিবিলি রাস্তা দিয়ে এগোচ্ছে। হঠাৎ ব্রেক পড়ছে। সারা অবাক হয়ে যায়। এখনো তো আমাদের বাড়ি আসেনি, আরো কিছুটা পথ আছে। দেখছো না সামনে ওই লোক সিগন্যাল দিচ্ছে থামার জন্য? সারা তুর্যের নজরের সামনে দেখে ভয়ে আরো জমে যায়। তুর্যের হাত থমকে ধরে। প্লিজ থামবেন না, এখান থেকে দ্রুত চলেন। ওই লোকটা আমাদের ক্ষতি করবে। প্লিজ চলেন। আরে, এত ভয় পাচ্ছ কেন? সবসময় এত ভীতু থাকো কেন? হতে পারে লোকটা কোনো বিপদে পড়েছে। না, উনি কোনো বিপদ নেই, বরং আমাদের বিপদ। উনি আমার খালাতো ভাই তানভীর। তত সময় লোকটা হেঁটে আসে গাড়ির দিকে। গাড়ির জানালায় টোকা দিতেই সারা চমকে ওঠে। সাদা গ্লাস ভেদ করে লোকটার সাথে নজর মেলাতেও ভয় পায় সারা। আরো শক্ত করে তুর্যের হাত থামছে ধরে। তুর্য সারাকে এত ভীতু দেখে অবাক হয়। ওকে, রিল্যাক্স, আমি কথা বলি। লোকটার সাথে তোমার কথা বলতে হবে না। না প্লিজ, আপনি গ্লাস খুলবেন না। প্লিজ আমার কথা শুনুন। সময়টা সন্ধ্যা পেরিয়ে রাত। সারাদের বাড়ি পৌঁছানোর সময় পেরিয়ে গেছে। তাহমিনা বেগম আনোয়ার সাহেবের পাশে অস্থির হয়ে বসে আছেন। আনোয়ার সাহেব আয়েশ করে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। স্ত্রীর চিন্তায় তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তাহমিনা বেগম আর চুপ থাকতে পারলেন না। তুমি কি গো, ছেলেটা এখনো বাড়িতে পৌঁছে আমাকে একটা কল দেয়নি আর তুমি আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছ? তুমি এত চিন্তা করছো কেন? শুধু একটা ফোন পাওনি এজন্য? দেখো, প্রথম প্রথম শ্বশুরবাড়িতে গেছে ছেলেটা, এজন্য হয়তো তোমাকে কল করতে ভুলে গেছে। এত চিন্তা করো না তো। হ্যাঁ, প্রথমবার গেছে, কিন্তু এমন ভুল আমার ছেলে করবে? কোথাও গেলে পৌঁছেও সবার আগে আমাকেই কল দিয়ে জানিয়ে দেয়। আজ কল না পাওয়ার কারণ শুধু শ্বশুর বাড়ি? ছেলে এখন বিয়ে করেছে, সব আগের মতো থাকবে না, এটা মেনে নিতে শেখো তহমিনা। কিন্তু তবু আমার মন মানছে না। তুমি আমার কথা যে মানবে না সেটা আমি ভালো করেই জানি, তাই কল দাও। ওদের কথার মধ্যে আনোয়ার সাহেবের ফোনটা শব্দ করে উঠল। সজীব সাহেব কল দিচ্ছেন দেখে উনি হাসেন। দেখো, বিএন সাহেব কল দিচ্ছেন, নিশ্চয়ই তাদের পৌঁছানোর খবরটা দিবে। আগে কলটা রিসিভ করে শুনে নাও। হ্যালো বিএন সাহেব, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনারা ভালো আছেন? জি ভালো, তবে মনটা খারাপ। ছেলে বৌমা বাড়ি থেকে গেলে ঘরটা অন্ধকার হয়ে যায়। হ্যাঁ, আপনাকে সেটা জানাতেই কলটা দিয়েছি। বিআই সাহেব, ওরা তো এখনো পৌঁছালো না,
কি ব্যাপার বলুন তো? আপনি বলছেন ওরা আজ আসবে, সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, এই অবেলায় বাইরে থাকা কি ঠিক? আনোয়ারের কপালে চিন্তার ভাঁজ জমে। তাহমিনা বেগমের মন অস্থির হয়। সজীব সাহেবের পাশে বসা সাহিনা বেগম কথা বাড়াতে বললেন, আরে এটা বলো, জামাইকে একটু কল দিয়ে জানতে যে ও কোথায়। আপনি যদি জামাই বাবাকে একটু কল দিতেন তাহলে জানা যেত ওরা কোথায় গেছে। এত লেট হচ্ছে কেন? আচ্ছা, চিন্তা করবেন না, প্রথমবার যাচ্ছে তো, এর জন্য হয়তো পথ ভুলেও যেতে পারে। আমি কল করে আপনাদের জানাচ্ছি। আনোয়ার সাহেব সজীব সাহেবের লাইন কেটে দিয়ে ছেলের নাম্বারে কল বসালেন। সজীব সাহেব নিজের স্ত্রীকে আশ্বস্ত করতে বললেন, বিআই সাহেব কলটা করে জানাতে বলেছে। বিআই সাহেব কল করে জানাবেন বলেছে। তুমি চিন্তা করো না, জামাইয়ের সাথেই আছে মেয়েটা। তারপরেও মনটা কেন যেন ভালো লাগছে না। ওদের তো বেলা গড়ানোর আগেই পৌঁছে যাওয়ার কথা, অথচ এখনো এলো না। ওদের কথার মাঝে বাড়ির গেটে সাদা গাড়িটা প্রবেশ করছে দেখে বেরিয়ে আসে সজীব সাহেব, সাহিনা বেগম। গাড়ি থেকে নেমেই সারা এসে মাকে জড়িয়ে ধরে কান্না করছে। তুজো ধীরে এগোয়। সজীব সাহেব এগিয়ে আসেন তুর্যের কাছে। এ কি হাল তোমার বাবা? কি হয়েছে হাতে? পথে কোনো বিপদ হয়নি তো? তুজো বাঁকা নজরে একবার সারাকে দেখে নিয়ে মাথা নাড়ায়। আমি ঠিক আছি, সামান্য চোট এসেছিল। আপনারা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আসো ভেতরে। এই সারার আম্মু এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? জামাইকে ভেতরে নিব। হা, সারা ভেতরে চলো, পরে কথা বলছি। এসো জামাই। তোমার বাড়িতে একটা কল করে জানিয়ে দাও পৌঁছে গেছো। বাবা, ওনার ফোনটা ভেঙে গেছে রাস্তায়, তোমার ফোন থেকে জানিয়ে দাও। ও আচ্ছা, দিচ্ছি। ভেতরে জামা, আমি গাড়ি পার করে আসছি। তুর্য সারাদের বাড়িটা দেখে অবাক হয়। তুর্যদের বাড়ি থেকেও সারাদের বাড়িটা বেশি লাক্সারিয়াস। দেখে মনে হয় না মেয়েটার কখনো টাকার অভাব হবে। তুর্য অবাক হলেও চুপ থাকে। সারা, জামাইকে নিয়ে রুমে যা, আমি নাস্তা বানিয়ে টেবিলে দিচ্ছি। ফ্রেশ হয়ে আয় দুজনে। আপনি আমার সাথে আসেন, এটা আমার রুম। আপনার ড্রেস আমি বের করে দিচ্ছি। একা এই কাটা হাত নিয়ে ফ্রেশ হতে পারবেন? সাহায্য করব? এটা তোমার রুম, কিন্তু চারপাশে দেখে মনে হচ্ছে এখানে কোনো বাচ্চা থাকে। সারার রুমের চারপাশে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেট করা। শোকেস গুলোতেও টেডি থেকে শুরু করে মাটির পুতুল সবকিছুই সাজিয়ে রাখা। রেড কালারের ছোঁয়ায় চারপাশ চোখে লাগার মতো সুন্দর। তুর্য সবকিছু দেখে অবাক হয়। এই মেয়ে এমন আদুরে ভাবে বড় হয়ে আমার সাথে তাহলে বিয়ে করলো কেন? কি হলো, কিছু বলছেন না যে? খুব ব্যথা করছে নাকি? না। তোমার লাল কালার পছন্দ? হ্যাঁ, আবার না, কোনটা বুঝবো? আচ্ছা, ওনার মনে হয় ব্যথা করছে, বলতে সংকোচ করছে। হ্যাঁ, পছন্দ। শুনুন, আমি আপনাকে ফ্রেশ হতে সাহায্য করি। হ্যাঁ, ড্রেস পাল্টাতে হবে, বাট আমার কিছু আনি নাই। এখন শপিং করা পসিবল নয়। এই পেয়েছি সুযোগ, এবার এই বজ্জাতের থেকে শোধ তোলা যাবে। আমার সাথে এই দুদিন কি খারাপ ব্যবহারটাই না করেছে, এবার মজা দেখাবো। কি ভাবছো? তোমার বাবার কোনো ড্রেস নিয়ে আসো, তাতেই আজকের কাজ চলবে। সরি বাবা, নিজের ড্রেস অন্যকে দিতে পছন্দ করে না। একবার আঙ্কেল এসে পড়েছিল বাবার ড্রেস, তারপর বাবার সে কি রাগ। আমি তো পারবো না। আপনি যে চেয়ে দেখতে পারেন, হয়তো আপনাকে না করবে না। মানে আমি যাব তোমার বাবার কাছে ড্রেস চাইতে? নো ওয়ে, লাগবে না। আমি যা পরে আছি সেটাই যথেষ্ট। আরে না না, তা কি করে হবে? আপনার ড্রেসে তো পালোয়ানগিরি করতে যে ময়লা লেগেছে, আর দেখুন ছিঁড়েও গেছে। আপনি আমার শার্ট পরতে পারেন, আমার শার্টগুলো কিন্তু অনেক বড় বড়, আপনার হয়ে যাবে। সারা নিজের আলমিরা খুলে রেড কালারের লেডিস শার্ট বের করে। তুর্য দেখে বিরক্ত হয়, কিন্তু কিছুই বলতে পারে না। বাট তোমার প্যান্ট আমাকে পরতে বলো না, ওটা সাইজে হবে না। আমি তো আর তোমার মতন এতটুকু নই। সুযোগ পেয়েই আমাকে আবার খাটো দেখে খোটা দিচ্ছেন? আরে না না, আমি মনে করে আপনার প্যান্ট আনছিলাম লাগেজে। ওয়েট বাবা, গাড়ি থেকে বাহিরেই আনছে হয়তো, নিয়ে আসি। সারা নিজের হাতে শার্ট তুর্যের হাতে ধরিয়ে দিয়ে নিজের লাগেজের কাছে যায়।
তুজের জন্য আনা শার্টগুলো সাইড করে একটা প্যান্ট তুলে নেয় হাতে। মুচকি হেসে রুমে এসে দেখে তুজো শার্টের বাটন দেওয়ার চেষ্টা করছে, কাটা হাতে বারবার ব্যর্থ হচ্ছে। সারা এগিয়ে আসে, তুজের কাছে এসে দাঁড়ায়। আমি করে দিচ্ছি। তুজো সোজা হয়ে থমকে দাঁড়ায়। সারা তুজের সামনে খুব নিকটে দাঁড়িয়ে শার্টের বাটনগুলো লক করছে। তুজের হঠাৎ হার্টবিট বেড়ে যায়। সারা চুল কিছু মুখে উঠছে। পেছিয়ে সারার হাত ভুলে তুজের বুকে স্পর্শ করছে। তুজো অন্য হাত দিয়ে সারার হাত থমকে ধরে। কি হলো? আর দুটো আছে, লক করে দিই। না থাক, আমি পারবো, তুমি যাও, নিজে ফ্রেশ হও। আরে আমার হাত ছাড়ুন, এইটুকুন তো কাজ, আমি করে দিচ্ছি। সারার হঠাৎ এত সাহস দেখে তুজো ভ্রু কুঁচকায়। সারা বিন্দু মাত্র তা দেখে না, বরং জোর করে হাত ছাড়িয়ে বাকি বাটন লক করা শেষ করে। তারপর গাল ভরা হাসি দেয়। আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে এই শার্টটা পরে, যদিও একটু শর্ট হয়েছে। এই নিন প্যান্ট, আমি পরিয়ে দিই। কথাটা বলেই সারা নিজের জিভ কাটে। তুজো চোখ বড় বড় করে সারার দিকে তাকিয়ে আছে। আই মিন সরি, আপনি এক হাতে পরার চেষ্টা করেন, আমি গেলাম। সারা নিজের ড্রেস হাতে দৌড়ে অন্য রুমে চলে আসে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে বের হয়। সাহিনা বেগম আসেন সারার কাছে। এদিকে আয় তো মা, বস। এখানে জামাইয়ের হাত কেটেছে কিভাবে? আর মুখের কোনো কাটা দাগ? সত্য করে বল তো, কি হয়েছে? মা, আসলে আমরা আসার সময় আমাদের গাড়ি তানভীর ভাইয়ার সিগন্যাল দিয়ে দাঁড় করায়। ওনাকে বলেছিলাম বের না হতে, বাট উনি আমার কথা শুনেনি। সর্বনাশ! তারপর কি হয়েছে? উনি বের হতেই তানভীর ভাই ওনাকে অনেক গালাগালি করে, আমাকে তুলে নিয়ে যেতে চায়। উনি তখন বাধা দিলে তানভীর ভাই ওনাকে ছুরি মারতে যায়। উনি হাত দিয়ে ধরে ফেলে, হাত কেটে যায়। সারা ঘটনা বলতে বলতে ভয়ে মায়ের হাত খামচে ধরে। তার মনে পড়ে তখন তানভীর আর তুর্যের মাঝে মারামারি। এক পর্যায়ে তানভীর মার খেয়ে পালায়। তুর্যকে নিয়ে সারা কাছের হসপিটাল গিয়ে ফার্স্ট এড করে তারপর দুজন ফিরে বাড়িতে। ঘটনাচক্রে তুর্যের ফোনটাও তখন ভেঙে গেছে। সাহিনা বেগম সবটা শুনে রেগে যান। তানভীরের এত সাহস বেড়েছে যে সরাসরি ওদের উপর হামলা করেছে। মা, উনি কিছুই জানতে চায়নি। আমার ভয় করছে তানভীর ভাই ওনার আর কোনো ক্ষতি করবে না তো। আমি তোর বাবার সাথে কথা বলে দেখছি, ওর একটা ব্যবস্থা করা লাগবে। তুই রুমে যা, জামাইরে কিছু লাগতে পারে। তুমি সেই কখন গেছো? রুমে আসার নাম নাই। বাড়িতে এসে তোমার অনেক সাহস বেড়ে গেছে। আপনার কিছু লাগবে? তোমাদের বাড়িতে কি ভূত আছে? যদিও এসবে আমি বিশ্বাস করি না। মানে আপনি ভূত পাচ্ছেন কোথায়? তোমার ঘরে বসে বোরিং হচ্ছিলাম, তাই বেলকনিতে দাঁড়িয়েছিলাম। তোমার পাশের বেলকনিতে একটা ছেলে এসে বলে সে নাকি ভূত। আমি বিশ্বাস করিনি। পরে দেখি একই ছেলেটা তোমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছে, অথচ তখন বেলকনিতে থাকা ছেলেটাও ঠায় দাঁড়িয়েছিল। একজন ছেলেকে একসাথে দুই জায়গায় দেখেছি। তুর্যের কথা সারা হাসিতে লুটিয়ে পড়ে। তুর্য বোঝে না এই কথাতে এত হাসির কি আছে। সে বিরক্ত হয়। তুমি কি ভাবছো আমি মিথ্যা বলছি? দেখো, আমি আর যাই হোক তোমার মতো মিথ্যা বলি না। এত হাসছো কেন? আরে পাগল, ওই দুইটা তো আমার ছোট ভাই, ছোটু মোটু, আই মিন ওদের নাম শাহরিয়ার শাহাদাত। টুইন? হ্যাঁ, কেন আপনি জানেন না? না, তোমার সম্পর্কে আমি কিছুই জানি না। শুধুমাত্র মায়ের কথা রাখতে বিয়ে করতে গেছিলাম, কিন্তু এখন একটু একটু করে জানছি। ওরা ওরকম পাজি আপনাকে ভয় দেখিয়েছে। চলুন ডিনার করবেন। মা খুব সাজিয়ে অপেক্ষা করছেন, মা খাবার সাজিয়ে অপেক্ষা করছেন। ওখানে এই বিচ্ছু দুইটার সাথে দেখা পেয়ে যাবেন। তুর্য সারা ওদের বাড়িতে 2 দিন 3 রাত পার করে বাড়িতে ফিরেছে। সারা ফেরার সময় অনেক কান্না করে। তুর্য সবটা নীরবে দেখে যায়। বাড়িতে ফিরে তুর্যের কাটা হাতের জন্য প্রশ্নের সম্মুখীন হতে হয়। সামান্য অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে তুর্য। বিকেলে সারা বসে চকলেট খাচ্ছে, যা তার বাবা এনেছিল। সাথে করে নিয়ে আসছে কতগুলো। হঠাৎ তার সামনে পড়ে কতগুলো বই। অবাক হয় সারা। এ কি, আপনি এমন অসুস্থ হাত নিয়ে এই বইগুলো আনতে গেছেন কেন? আমাকে বললেই এনে দিতাম। বিয়ে করে তো পড়াশোনাটাকেই ভুলতে বসেছো। এগুলো তো মনে হচ্ছে আমার বই। যাক, তাহলে বইয়ের চেহারা ভুলে যাও নাই? এগুলো কেন? গতদিন তোমার রেজাল্ট দিয়েছে, আর আমার থেকে তুমি সেটা লুকিয়েছো। তোমার কি মনে হয় আমি জানতে পারবো না রেজাল্ট কখন দিবে?
সর্বনাশ, মাকে তো বারবার বলেছিলাম ওনাকে না বলতে। মানে আপনি কিভাবে জেনেছেন? তুমি জানো আমার প্রফেশন কি? হুম, জানি না। বিয়েটা কি ভেবে করেছো? আই মিন বাবা মা বললেই বিয়েটা করে নিতে হবে? নিজের মতামতের কোনো দাম নাই? ওনারা সব সময় আমার ভালো চায়, তাদের কথার উপর আমি কথা বলি না। আপনি তো এত বড়, তবু নিজের অপছন্দে আমাকে বিয়ে করেছেন। দেখা যায় তো আপনারও নিজের মতামতের দাম নেই। কথায় পটর পটর আছে। যাই হোক, রেজাল্ট দেখাও। ফেল করছো নাকি? ব্যাপার না, আমি তোমাকে টিউশন দিব। আশা করছি অন্তত 5টা করে যাবা। সারা ব্যাগে লুকানো রেজাল্ট পেপারস তুর্যের হাতে দিতেই তুর্যের চোখ গোল গোল হয়ে যায়। অবাক হয়ে তাকায় সারার দিকে। সবগুলাতে লেটার মার্কস। এই রেজাল্ট লুকিয়ে রাখছো কেন তাহলে? এক সাবজেক্টে 100 আসেনি, এই জন্য লজ্জায় লুকায় রাখছি। ব্রিলিয়েন্ট। তোমাকে এখানে স্কুলে ভর্তি করিয়ে দিব। এই শোনো, কেউ জিজ্ঞাসা করলে বলবে তোমার হাজবেন্ড একজন লেকচারার। এই পিচ্ছি এখনো জানেই না আমি কি করি। অদ্ভুত। কথা শেষ করতে করতে তুর্য ঘর থেকে বেরিয়ে যায়। সারা মুচকি হাসে। সে খেয়াল করে তুর্য তাদের বাড়ি থেকে আসার পর তার সাথে অনেক ভালো ব্যবহার করছে। পরের দিন সারা ড্রয়িং রুমে আসতেই সেখানে দৃশ্য দেখে তার কলিজা কেঁপে ওঠে। চোখে যেন আগুনের ফুলকি ছুটছে। রেগে মাথা গরম হয়ে যায়। সামনেই তুর্যকে জড়িয়ে ধরে আছে মেহের। সারাকে ওরা খেয়ালই করেনি। সূর্য, তোমাকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে, প্লিজ বোঝার চেষ্টা করো। মেহের, কখন এসেছো? তাহমিনা বেগমের কথায় মেহের তুর্যকে ছেড়ে দেয়। তুর্য মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মায়ের চোখে সে আবারও খারাপ হয়েছে ভেবে নিজেকে অপরাধী মনে করছে। কিন্তু মেহের তাহমিনা বেগমের কাছে এসে সালাম দেয়। তাহমিনা বেগমের চোখে রাগ, তবুও মুখে সালামের উত্তর দেয়। ভালো আছেন মামি? হ্যাঁ ভালো। সূর্য, কোথাও যাচ্ছিলে? আসলে মা, আমি হাতের ড্রেসিংয়ের জন্য বেরোচ্ছি। একা কেন যাবে? সারাকে ডেকে নিয়ে যাও। ওই তো সারা। মা, তুমি তুর্যের সাথে যাও, আমি তত সময়ে বাড়ির আগাছা পরিষ্কার করে নেব। আমার শরীর ভালো লাগছে না আম্মু, আমি এখন যেতে চাই না। এই লোকটাকে যখনই ভালো লাগতে শুরু করে তখনই আমি তার ভিন্ন রূপ দেখি। যে অন্য নারীকে জড়িয়ে থাকতে পারে তার সাথে আমার জীবন আমি ভাবতেও চাই না। তাহমিনা ধমকে উঠতেই সারা ভয় পেয়ে তুর্যের সাথে বেরিয়ে আসে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তুর্য সারা চুপচাপ বসে আছে। তুর্য সারার রাগ বুঝতে পারে। সে নিজেই কথা শুরু করে। মেহের আমার ফুফাতো বোন। সেদিন যে ফুপির সাথে তোমার দেখা হলো না, ওনার বড় মেয়ে। বোন নাকি অন্য কিছু? ফুপুর মুখে শুনেছিলাম আপনাদের বিয়ে হওয়ার কথা ছিল, আপনারও ভালো সম্পর্ক ছিল মেহের আপুর সাথে, কিন্তু হঠাৎ অজানা কারণে বিয়েটা আমার সাথে হয়। তুমি ফুপির কথা ধরো না। উনি চাইতেন আমাদের বিয়েটা, কিন্তু আমার পরিবার চাইতো না। আমার মা একদম পছন্দ করে না মেহেরকে। কিন্তু আপনি তো পছন্দ করতেন। আপনার ফোনের ওয়ালপেপারে ওনার ছবিই বোধহয় দেখেছি বার কয়েক। বিয়ের কথা ছিল, এজন্য বার কয়েক কথা বলেছিলাম। সব সময় বোন ভাবা মেয়েটাকে হঠাৎ বউ করা যায় না, এজন্য জাস্ট কয়েকবার মিট করছি। আমাকে এসব বলছেন কেন? মনে হচ্ছে তুমি রেগে আছো। দেখো মেহের আর আমার মধ্যে। থাক, শুনবো না। আমরা হয়তো পৌঁছে গেছি, গাড়ি থেমেছে। কিন্তু আমার কথাটা তো শোনো। আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু আপনার মুখে অন্য মেয়ের গল্প শুনতে আমার মন অনেক পুড়ছে। তারা গাড়ি থেকে নেমে যায়। তুর্য আর কিছু বলে না, চুপচাপ বেরোয়। চেম্বারটা রাফাতের। ওদের দুজনকে দেখে রাফাত হেসে বসতে দেয়। কি ব্যাপার ব্রো, আজ ভাবিকে নিয়ে আসছিস যে? কোনো সুসংবাদ আছে নাকি? ফাইজলামি বন্ধ করো। হাতের গজ পাল্টে দে, দেখ কি অবস্থা। হ হ, তা তো দিবই। শোন, ভাবি কিন্তু এখনো পিচ্ছি, সব কিছু সাবধানে করিস। আই মিন খেয়াল রাখিস। তুই কি মার খাবি নাকি নিজের কাজ করবি? দেখছেন ভাবি, বন্ধু থাকা কত প্যারার। ভালো পরামর্শতেও মার খেতে হয়। তা ভাবি, আপনি কি খাবেন, চকলেট নাকি চা? ও কিছু খাবে না। আমি শুনতে পারবো না। চকলেট আমার বেশি পছন্দ ভাইয়া। ওকে। এই রহমান, ম্যাডামের জন্য চকলেট নিয়ে আয় তো। তুর্যের কথার উপরে সারা কথা বলেছে দেখে তুর্যের রাগ হয়। সারা পাত্তা দেয় না, বরং রাফাতের সাথে আরো নানান কথা বলে। রাফাতের অ্যাসিস্ট্যান্ট রহমান দৌড়ে পাশের দোকান থেকে অনেকগুলো চকলেট এনে দেয় রাফাতের কাছে। সেগুলো রাফাত সারাকে দেয়। সারা নিয়ে একটা খাওয়া শুরু করে। তুর্য তা টেনে নিজের মুখে করে নেয়। ব্রো, তোমার এখন চকলেট খাওয়া যাবে না। হাত সুস্থ হবে তারপর খাবা। তুই এখন আমাকে শেখাবি আমি কি করব?
জটিল প্রশ্ন, বাট অ্যাজ এ ডাক্তার আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে বইয়ের হাতে চকলেট ছিনিয়ে খাওয়া থেকে বিরত থাকো, কারণ ইনফেকশন হতে পারে হাতে। ঠিক বলেছেন ভাইয়া, আমি বড় হয়ে ভবিষ্যতে আপনার মতো ডাক্তার হতে চাই। গুড চয়েস। তুর্যের হাত পরিষ্কার করে নতুন ব্যান্ডেজ দিয়ে দেয়। তুর্য বেরিয়ে আসে, সাথে সারার হাত ধরে টেনে আনে। রাফাত হেসে ওঠে, সারাও মজা পায় তুর্যের কাজে। সে চকলেটগুলো গাড়িতে রাখতেই তুর্য সবগুলো চকলেট বাইরে ফেলে দেয়। আঙ্কেল, সোজা বাসায় চলেন। আপনি আমার চকলেটগুলো ফেলে দিলেন কেন? একটা কথা বললে থাপড়ে গাল লাল করে দিব। এত চকলেট খেলে তোমার দাঁতে পোকা হবে। মেহের আজ যেন একটু অন্যরকম বিহেভ করছে। তাহমিনা বেগম মেহেরের উদ্দেশ্যে বললেন, আমার ছেলে এখন বিবাহিত, তুমি নিজের মতো বিয়ে করে নাও মেহের। মামি, আমি তুর্যকে ভালোবাসি, তাকে ভুলে অন্য কোথাও সংসার করাটা আমি পারবো না। আমি তুর্যকে ভুলতে পারবো না। তোমার মায়ের উদ্দেশ্য আমি ভালো করেই জানি। আমাদের অর্থ সম্পদের লোভে সে তোমাকে আমার ছেলের বউ বানাতে চেয়েছিল, কিন্তু তুমিও যে এত নিচে নামতে পারবে ভাবিনি। আমি জানি না মায়ের উদ্দেশ্য কি, কিন্তু আমি তুর্যকে ভালোবাসি। আমার সামনে দাঁড়িয়ে এসব বলতে তোমার এক বিন্দু লজ্জা করছে না? লজ্জা করবে দেখে এতদিন চুপ থেকেছি, কিন্তু হলোটা কি? আপনি চালাকি করে তুর্যকে অন্য কোথাও বিয়ে করিয়ে দিয়েছেন। হ্যাঁ, বেশ করেছি, আমার ছেলের ভালোর জন্য। এখন বেড়াতে এসছো, খেয়ে দিয়ে চলে যাও। তবে আমার ছেলের সংসার নষ্ট করার মতলব থাকলে ভুলে যাও। মেহের এত অপমানের পরেও যায় না। তার একটাই কথা, সে তুর্যের সাথে কিছু সময় কথা বলতে চায়। তাহমিনা বেগম আর জোর করলেন না। সারা তুর্য বাসায় ঢুকেছে। মেহের তখন তুর্যের বেডরুমে বসে আছে। সারা নিজের বিছানায় মেহেরকে বসতে দেখে আরো রেগে যায়, কিন্তু কিছুই বলে না। তুর্যকে দেখে মেহের এগিয়ে আসে। তোমার হাত কিভাবে কেটেছে তুর্য? আমার কত চিন্তা হচ্ছিল কথাটা শুনে। ডক্টর কি বলল? তুই বাড়িতে যাস নাই? সে বাড়িতে গেলে গায়ে গলে পড়বে কে? বেহায়া মেয়ে মানুষ আমার বরটার উপরে কেমন কুনজর দিচ্ছে। তোমার অসুস্থতার কথা শুনে আমি চলে যেতে পারি, চিন্তা হচ্ছিল, তাই তোমার ফেরার অপেক্ষা করছিলাম। আমি রেস্ট করব, আপনাদের আড্ডার জন্য ড্রয়িং রুম খালি পড়ে আছে। এই পিচ্চি মেয়েটা দেখো কিভাবে কথা বলছে আমার সাথে। তুর্য, তুমি কিছুই বলবে না? মেহের, বাহিরে যে বস, আমি চেঞ্জ করে আসছি। মেহের তুর্যের ব্যবহারে অবাক হয়, তবে কিছুই বলতে পারে না। ঘর থেকে বেরিয়ে যায়। সারা মুখ ফুলিয়ে বিছানায় বসে পড়ে। একে তো তুর্য তার সব চকলেট ফেলে দিয়েছে, তার উপর মেহেরের হঠাৎ আগমন। দিন কয়েক পেরিয়েছে, তুর্যের ছুটি শেষ। সারাকে ভর্তি করিয়ে দিয়েছে তাদের বাসার কাছে স্কুলে। তুর্য তৈরি হয়ে বেরিয়ে অপেক্ষা করছে সারার জন্য। মা, তোমার বৌমার হলো? স্কুলের জন্য বের হতে এত সময় কেন লাগছে? আমার লেট হচ্ছে। চলে আসবে। শোন বাবা, ওকে পৌঁছে দিয়ে তুই ফেরার সময় তোর বাবার ওষুধগুলো নিয়ে আসিস। এসে গেছি আম্মু, গেলাম। সাবধানে যাও। দেখো, প্রতিদিন তোমার জন্য আমি অপেক্ষা করতে পারবো না। তৈরি হয়ে থাকবে, এখন গাড়িতে বসো। আপনি তাহলে নিজের মতোই চলে যান, আমি হেঁটেই যাব। তুর্য কিছু বলতে পারে না। তার মায়ের আদেশ সারাকে প্রতিদিন স্কুলে নামিয়ে দেওয়া নিয়ে আসা তুর্যের করতে হবে। সারা উঠে গাড়িতে বসে, তুর্য ড্রাইভ করছে। সারা স্কুলের সামনে এসে প্রতিদিনের মতো নামিয়ে দেয়। সারা, চলে আসছো? এসো এসো, তোমার অপেক্ষায় করছিলাম। কেমন আছো লামিয়া? ভালো, প্রতিদিন দেখেছি উনি তোমাকে নামিয়ে দিয়ে যায়, কি হয় তোমার? তুর্য তখন গাড়িতে বসে। সারা নেমে হেঁটে যাচ্ছে নতুন বান্ধবীর সাথে। সারা কি উত্তর দেয় শোনার জন্য তুর্য অপেক্ষা করে। সারা পিছনে না ফিরেই বলে, আমার স্যার। স্যার তোমাকে পড়ে? তাহলে স্কুলে নামিয়ে দেয় যে? ওনার থেকে লিফট নেই। আচ্ছা বলো, তুমি হাতের লেখা করেছো? আমি করার সুযোগ পাইনি। করেছি, তোমাকে দিচ্ছি চলো। তোমার স্যার কিন্তু অনেক হ্যান্ডসাম। আমি বাবাকে বলবো, আমিও তোমার স্যারের কাছে পড়বো। ওনার নাম্বার আর ঠিকানা দিও। মানে উনি শুধু আমাকেই পড়ান, ওনার জব আছে, সুযোগ পান না বাড়তি ক্লাস কোচিং করানোর জন্য। তুমি যেখানে পড়ছো ওই স্যারটাও ভালো। সারা কথা বলতে বলতে স্কুল গেটে প্রবেশ করছে। তুর্য ওখান থেকে চলে যায়। ক্লাস নেওয়ার সময় ফোনে একটা কল আসে। অ্যাভয়েড করে তুর্য, কিন্তু বারবার কল আসে। ক্লাস শেষ করে তুর্য কল রিসিভ করতেই ওপাশের একটা ছেলের কণ্ঠ শোনা যায়। ভালো আছেন দুলা ভাই? কে? এ তো দ্রুত আমার কথা ভুলে গেছেন। আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আপনার পিসি বউটা এখন আমার কাছে খুব যত্নে আছে। আমার বুকে তার মাথাটা রেখেছি।
বিশ্বাস করেন, এই দেহের লোভ আমার অনেক দিন থেকে। তার শরীরে কি মিষ্টি ঘ্রাণ, আহা! বাস্টার্ড, আর একটা ফালতু কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। জাস্ট লিভ হার। হ্যাঁ হ্যাঁ, এতটুকুই শুনেই এত রাগ? আরে বাকিটুকু তো শুনুন। পিচিটার কোমল গোলাপি ঠোঁট দুটো দেখে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। তুর্যের আর সাহস হয় না ফোনে কিছু বলার। মনে বেজে ওঠে একটাই কথা, সারা সেফ আছে তো? দ্রুত কলটা কেটে দেয় সে। স্যারের স্কুলে ফোন দেয়। স্যার জানায় সারা ক্লাসে নেই। তুর্য টেনশনে ঘাম ছুটতে শুরু করে। পরপর কল দেয় বাড়িতে। তাহমিনা বেগম জানান সারা বাড়ি ফেরেনি। এখন আর ক্লাসে থাকার কথা। এখন তার ক্লাসে থাকার কথা। তুর্য কাউকে ইনফর্ম না করে কলেজ থেকে বেরিয়ে আসে। বারবার কল দেয় আননোন নাম্বারটায়, কিন্তু এবার নাম্বারটি বন্ধ। হ্যালো নাইম, প্লিজ হেল্প মি। কি সমস্যা? তোর কণ্ঠটা এমন শোনাচ্ছে কেন? সারা মিসিং, কিডন্যাপারের কল পেয়েছি, বুঝতে পারছি না কি করব। ভাবি, আচ্ছা নাম্বার সেন্ড কর, আমি চেক করে জানাচ্ছি। এটা বল, টাকা চেয়েছে নাকি? না, আমি শিওর নই, বাট হতে পারে সেই ছেলেটা যে আমাদের উপর হামলা করেছিল তেমন কণ্ঠই মনে হয়েছে। ওকে, আমি বাবাকে ফোন করে জানাচ্ছি আর নাম্বার চেকিংয়ের জন্য পাঠাচ্ছি। তুই বাবার অফিসের দিকে আয়, আমি আসছি ওখানে। তুর্য ছুটছে সেদিকেই। অন্যদিকে 2 রুমের একটা ছোট অ্যাপার্টমেন্টের বিছানায় বেহুশ হয়ে পড়ে আছে সারা। পাশে চেয়ারে বসে আছে তানভীর, মুখে তার বিজয়ের হাসি। কয়েকদিনের প্ল্যানের পর সে আজ সারাকে উঠিয়ে এনেছে, বেশ কটু হাতেই। একটু পর সারার জ্ঞান ফিরে আসে। নিজেকে এমন অপ্রত্যাশিত একটা জায়গাতে আবিষ্কার করতেই ভয় জমে যায়। তানভীর তখন তার সামনে আসে। এ তো ভয় পাচ্ছ কেন বিবি? তোমাকে এমন ভীতু ভীতু দেখতে আমার ভালো লাগছে না, একটু হাসো। তানভীর ভাই, আপনি আমাকে কেন তুলে আনছেন? যেতে দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ, এ তো প্ল্যান প্রোগ্রাম করে খরচা করে তোমাকে তুলে আনছি। কি এজন্য যে যেতে দেব? তুমি আমার, তাই তোমাকে আমার থেকে কেউ দূর করতে পারবে না। আপনি পাগল হয়ে গেছেন? আমাকে যেতে দিন, আমি এখন বিবাহিত। তানভীর রেগে যায়, সারার মুখে একটা চড় বসিয়ে দেয়। সারা ব্যথায় মুখ থুবড়ে পড়ে বিছানায়, মাথায় চুল শক্ত করে ধরে উঁচু করে। আর একবার বিবাহিত বললে তোর হাল আমি খারাপ করে ছাড়বো। ভালো কথা বলছি, দেখে কি ভেবেছিস? এই তোর সাহস হলো কি করে আমাকে ছেড়ে অন্য ছেলেকে বিয়ে করার? আমাকে ছেড়ে দিন, আমার চুল ছাড়েন, ব্যথা লাগছে। শোন, তুই আমার বউ হবি, তাই তত সময় আর একটা কোথাও তোর থেকে শুনতে চাই না। এই নে শাড়ি, সেজেগুজে তৈরি হ, আজ তোকে বিয়ে করব, তারপর দেখব কে কি করতে পারে। দয়া করে এমনটা করবেন না, আমাকে যেতে দিন। যেতে তো দেব, আগে বিয়েটা করি, তারপর তোর ওই 2 টাকার স্যারকে যে আমি কি করব তোর চোখের সামনেই করব। আগে একটু পাগল বানাই, তারপর খেলাটা জমবে ভালো। আমার জিনিস কেড়ে নিয়েছিল না, ওকে আমি হারে হারে বোঝাবো তানভীর কি জিনিস। ভয়ে চুপসে যায় সারা, কান্না করতে করতে হেঁচকি তুলে ফেলে। তানভীর ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে বিজিবি এর অফিসে বসে আছে তুর্য। টেনশনে মাথা ব্যথা শুরু হয়েছে তার। নাইম দৌড়াদৌড়ি করে নাম্বারের হোতা টেনে বের করেছে। তার বাবা এখানের একজন কর্মরত অফিসার, এজন্য আনঅফিসিয়ালি কাজটা করতে তাদের সুবিধা হচ্ছে। এটা এই নাম্বারের মালিকের ইনফরমেশন, দেখ তো চিনিস কিনা। হ্যাঁ, এটাই ওই ছেলেটা তানভীর, সারার খালাতো ভাই। ভাই, ছেলেটা খুবই ডেঞ্জারাস, সারা ওর কাছে সেফ নয়, প্লিজ কিছু কর। তুর্য, তুর্য, ছেলেটার ফোন অন করেছে, লোকেশন শো করছে। গট ইট, আমি বেরোচ্ছি, তুই আপডেট দে। না, একা যাবি না, তোর সেফটির ব্যাপার, আমিও সাথে আসছি। এখানটায় বাবা সামলাবে, আর আঙ্কেল হেল্প করছে, ওনার সাথে কানেক্টেড থাকবো। তুর্য আর অপেক্ষা করে না, গাড়িটা নিয়ে নাইমের সাথে বেরিয়ে যায়। আনঅফিসিয়ালি তুর্যের কেসটা একজন অফিসার হ্যান্ডেল করছেন। ওদের সাথে 2 জন অফিসারও এলেন আলাদা গাড়ি করে। তুর্যের ফোনটা বেজে ওঠে, একই নাম্বার। তুর্যের হাত কাঁপে, কোনো খারাপ সংবাদ শুনতে সে প্রস্তুত নয়। ফোনটা পিক কর, আমরাও ওর আসল উদ্দেশ্য বুঝতে পারবো, তাহলে ভাবিকে খুঁজে পেতে সাহায্য হবে। হ্যালো। কি দুলা ভাই, আমি কে চিনতে পারছেন নিশ্চয়? সারাকে পেলেন স্কুলে? তুমি সারাকে কেন তুলে নিয়েছো? কি চাও আমাদের থেকে?
আমি জানি না তোমার কি উদ্দেশ্য, বাট তোমার সব শর্ত মানব। সারাকে ছেড়ে দাও। আমার তো আপনার সারাকেই লাগবে, দিয়ে দিন না। ভুল বলছি, সারা আপনার নয়, আমার। আর আমারই থাকবে। তোকে শোনো সারা, এখন বিবাহিত। তুমি যদি এত ভালোবাসো তাহলে কেন ওর যোগ্য হয়ে উঠতে পারোনি? কেন তোমাকে রিজেক্ট করা হলো? সবই আমার আন্টির চালাকি। এবার দেখবো ওরা কি করতে পারে। বাই দ্য ওয়ে, সারাকে ছেড়ে দিব, 25 লক্ষ টাকা দিতে হবে। ওকে, আমি দিব। কোথায়, কখন, কিভাবে দিব? ফুল ক্যাশ। একটা ব্যাগ নিয়ে, আমার দেওয়া ঠিক নয়, চলে আসবেন। তবে হ্যাঁ, চালাকি করলে সারাকে পাবেন, কিন্তু কিভাবে পাবেন এটা আমার মুডের উপর নির্ভর করবে। জীবিতও রাখতে পারি, অথবা না, আমি কোনো চালাকি করব না, সরাসরি ক্যাশ দিব। তার জন্য আমাকে 2 ঘন্টা সময় দাও। ওকে। তুর্য কল কেটে দেয়। ওরা ট্র্যাক করতে পারে তানভীরের সঠিক লোকেশন, কিন্তু ওটা একটা বাজার যেখানে তানভীর বসে আছে ফাঁকা একটা বেঞ্চে। এক হাতে ফোন থাকলেও অন্য হাতে আসছে জ্বলন্ত সিগারেট। তানভীর মনে মনে হাসে, তার প্ল্যান মতো সবই হচ্ছে। টাকা হাতিয়ে সারাকে নিয়ে সে দেশের বাইরে চলে যাবে, সাথে সারা পরিবারের উপর একটা শোধও নেওয়া হবে। নাইম তানভীর এখানে একা। সারার সঠিক লোকেশন জানি না। এখন কি তাহলে ক্যাশ নিয়ে যেয়ে দেখব? ওর জীবনের রিস্ক নিতে পারবো না। অফিস থেকে আপডেট এসেছে, ওরা আশেপাশের জায়গা খুঁজবে। আমরা তানভীরকে ফলো করি। সামান্য কিছু টাকার জন্য আমি সারাকে বিপদে ফেলতে পারবো না। তোর কি মনে হয় ও টাকার জন্য এমন করেছে? আরে তুই তো নিজেই তো বললি ও সারার জন্য পাগল। নাইমের কানে থাকা ব্লুটুথ ইয়ারফোনে তখন কানেক্টেড সরাসরি অফিসার জামিলের সাথে। তিনি আপডেট দিচ্ছেন কিছু কথা। নাইম মনোযোগ দিয়ে শুনে। তুজ্জ, সারার লোকেশন পাওয়া গেছে। তানভীরের ক্লোজ ফ্রেন্ড কাজী নিয়ে একটা অ্যাপার্টমেন্টেও ঢুকেছে, বাজারের ওই পাশেই। তুই চল। কোন দিকে? ওরা নিশ্চয়ই সারাকে বিয়ের জন্য ফোর্সড করবে। আরে দূরে বসে থাকা তানভীরের উপর নজর দিবে কে? তুই যা, আমি এটাকে দেখছি। আমার মনে হয় এই তানভীর ভাবিকে বিয়ে করতে চায়। ও যেহেতু এখানে বসে আছে, ওদিকে সবকিছু নিরাপদ থাকবে। লোকেশন সেন্ড কর। তুর্য গাড়ি থেকে নেমে দৌড়ে যায়। তানভীর তখনও বসে সিগারেটের শেষ টান দিচ্ছে। তার ধারণা তুর্য পুলিশের কাছে গেলেও তানভীরকে এত দ্রুত খুঁজে পাবে না, তার আগেই সে দেশ ছাড়বে। ঘরটাতে এক কোণে বসে সারা কেঁদে চলেছে। হঠাৎ বাইরে থেকে দরজা ভাঙার শব্দে সে চমকে যায়। দরজা ভেঙে ঢোকে একজন অফিসার। সারা তখনও বুঝতে পারে না সে কে। হঠাৎ বাহির থেকে তুর্য দৌড়ে ঢুকছে। সারা দৌড়ে জড়িয়ে ধরে তুর্যকে। আপনি আসতে এত লেট করলেন কেন তুর্য? জানেন আমি কতটা ভয় পেয়েছি? ভেবেছি আর কখনো আপনার দেখা পাবো না। আমি এসে গেছি, আর ভয় পেতে হবে না। আর কেঁদো না, রিল্যাক্স। অফিসার দুজন তানভীরের বন্ধুকে আটক করে। নাইমের নজরে থাকা তানভীর তখন বন্ধুর ফোন কলে ছিল, কাজে নিয়ে বাসায় ঢুকেছে। এতটুকু বলার পর আর কিছু বলতে পারেনি। তানভীর ফোনের ওপাশ থেকে বিপদ বুঝতে পেরে আবারও পালিয়ে যায় নাইমের চোখ ফাঁকি দিয়ে। তুর্য সারাকে কোলে তুলে এনে গাড়িতে বসিয়ে পানি এগিয়ে দেয়। খেয়ে নাও, আর কেঁদো না। কান্না আসলে কি করব? পানি খাবো না। নাইম ড্রাইভ করছে, তুর্যের বুকে মাথা রেখে চুপটি করে বসে আছে সারা। বাসায় ফিরতেই তাহমিনা বেগমের প্রশ্নের মুখে পড়লো ওরা। এখনো তোদের স্কুল কলেজ ছুটি হয়নি, তোরা দুজন ফিরছিস যে? আর স্যারের এমন হাল কেন? আবার বকেছিস? মেয়েটা নিশ্চয়ই কেঁদেছে। সবসময় আমাকে ব্লেম করো কেন আম্মু? তোমার বৌমা ক্লাস ফাঁকি দিয়েছে, আর আমি ছুটি নিয়ে এসেছি। ঠিক তখন তুর্যের কল আসে অফিস থেকে। অন্য স্যাররা তাকে খুঁজছে, কলেজে দেখতে না পেয়ে কল দিচ্ছে। তুর্যের মনে পড়ে সে না বলে চলে এসেছিল। তুর্য আসছে বলে সারাকে বাসায় রেখে ফিরে যায় কলেজে। সারা, ফ্রেশ হয়ে নাও, খেতে এসো। তোমার মা কল দিয়েছিলেন, কথা বলে নিও। আচ্ছা আম্মু, রুমে যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি। রাত তখন 11টা ছুঁই ছুঁই। তুর্য সবে বাড়ি ফিরছে। সে কলেজ শেষে নাইমের সাথে মিট করে ওর বাবার অফিসে গিয়েছিল কেসের কাজে। তারপর ফিরে নাইমের সাথেই ছিল অনেক সময়। বাড়ি ফিরতে রাত। সারা বই নিয়ে বসে থাকলেও পড়ায় আজ মন নাই। দিনের বেলা সেই খারাপ সময়টুকু বারবার মনে আসছে। হঠাৎ তুর্য আসে। এখনো পড়ছো? আজ দ্রুত ঘুমিয়ে যাও, রেস্ট করো। আপনি এত লেট করে ফিরেছেন কেন? নাইমের সাথে ছিলাম। ও। তুর্য ফ্রেশ হয়ে বিছানায় বসে। সারাকে সে প্রতিদিন সন্ধ্যাবেলায় পড়ায়, আজ হয়নি।
ফোনটা নিয়ে বসেছে। সারা বই ছেড়ে বিছানায় আসে। রাতে খাবেন না? খেয়ে এসেছি নাইমের বাসায়। আপনি কিভাবে জানলেন আমি কোথায় আছি? তুর্য ফোন রেখে সারার হাতটা টেনে নিজের হাতের মাঝে নেয়। চোখে আজ অন্যরকম অনুভূতির খেলা। তুর্য আজ বুঝেছে এই কিছুদিনে সারা তার কাছে কতটা প্রায়োরিটি হয়ে উঠেছে। এই ইনসিডেন্টস না হলে হয়তো বুঝতে পারতো না সারাকে সে নিজে ভালোবাসে। তানভীর যখন সারাকে নিয়ে বাজে কথাগুলো বলছিল, তুর্যের কলিজা ছিঁড়ে যাচ্ছিল। তুর্য সারার মুখে হাত রাখে। সারা অবাক হয়। তুমি এখনো ওসব ভাবছো? বলেছি না দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আসলে তানভীর ভাই এত ডেসপারেট হবে ভাবিনি। উনি বারবার কারো কথা শোনেন না। চিন্তা করো না, এরপর থেকে সে সুযোগ আর দিব না। তুর্য মিষ্টি হাসি দেয়। সারা চোখ গোল গোল করে নেয়। তুর্যের হাসি দেখে তার মনে হয় আজ সে নতুন এক তুর্যকে দেখছে। এত অবাক হয়ে চেয়ে আছো কেন? আমার মুখে কিছু লেগে আছে নাকি? আছে। কি? মুছে দাও। আমি তো ঠিকমতো ফেস ওয়াশ করে আসছি। হাসি লেগে আছে, সেটাই বলছি। আপনাকে হাসলে সুন্দর লাগে কিন্তু। সামনের দিন থেকে স্কুল টাইমে আর কোথাও বেরোবে না, কেউ ডাকলেও না। ওকে। আর একটা কথা, এরপর থেকে বান্ধবীরা জানতে চাইলে বলবে আমি তোমার হাজবেন্ড। কখনো না। আমি তো বলবো আপনি আমার একান্ত পার্সোনাল স্যার। তুর্য সারার কপালে একটা চুম্বন দিতেই সারা লজ্জায় লাল হয়ে যায়। তুর্য হেসে বুকে টেনে নেয়। একটা শান্তির নিঃশ্বাস ফেলে। পরপর লুকিয়ে আনা অনেকগুলো চকলেট সারার সামনে রাখে। সারা খুশি হয়ে যায়।